এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে C4 চক্র বা হ্যাচ-স্ল্যাক চক্র। এই চক্রটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই। তো C4 চক্রের জন্য দুই ধরনের কোষ লাগে। আমরা তো C3 চক্রে দেখেছি যে ওখানে শুধুমাত্র মেসোফিল টিস্যু লাগতেছে, কিন্তু এখানে দুই ধরনের টিস্যু লাগবে। একটা হচ্ছে মেসোফিল টিস্যু লাগবে। কি লাগবে বলো তো? একটা হচ্ছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যুর সাথে দরকার হচ্ছে বান্ডল শীট টিস্যু। মেসোফিল টিস্যুর সাথে কি দরকার? দরকার হচ্ছে বান্ডল শীট টিস্যু। ধরে নাও এটা হচ্ছে একটা পাতা, পাতার দুইটা পৃষ্ঠ আছে না, উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ। তো এখন উপরের নিচের পৃষ্ঠ তো আঁকায় দেখানো সম্ভব না, জাস্ট বোঝো যে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ। উপরের পৃষ্ঠে এরকম কিছু কোষ থাকে, হ্যাঁ, লম্বা লম্বা এবং ঘন সন্নিবিষ্ট, একটার সাথে আরেকটা কোনো ফাঁকা স্থান নাই। এছাড়াও এই জায়গাগুলোতে নিচের পৃষ্ঠের দিকে এরকম ফাঁকা ফাঁকা কিছু কোষ থাকে, স্পঞ্জের মতো দেখতে। ঠিক আছে, স্পঞ্জের মতো দেখতে কিছু ফাঁকা ফাঁকা কোষ থাকে। তো এইগুলো হচ্ছে মেসোফিল টিস্যু বা মেসোফিল কোষ। এই কোষগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে মেসোফিল কোষ। এখন যেটা হচ্ছে দেখতে লম্বা লম্বা ঘন সন্নিবিষ্ট, এটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা কোষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্থায়ী টিস্যু আর জটিল ভাজক টিস্যু পড়ছো না? তো স্থায়ী টিস্যু কত প্রকার ছিল? স্থায়ী টিস্যুর প্রকারভেদ ছিল প্যারেনকাইমা, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু ছিল স্থায়ী টিস্যুর মধ্যে। এবং সরল টিস্যুর প্রকারভেদ হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো ছিল সরল টিস্যু, তাই না? তাহলে এগুলো হচ্ছে মেসোফিল টিস্যু। এখন এগুলো হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা কোষ। তাহলে এগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। কি বলা হয়? এগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। আর এখানে স্পঞ্জের মতো যেটা দেখতে, যেখানে ফাঁকা স্থান আছে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, সেটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। কি বলা হয় ভাইয়া? স্পঞ্জি প্যারেনকাইমা। প্যারেনকাইমা। তাহলে এই যে প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, এগুলো হচ্ছে মেসোফিল কোষ বা মেসোফিল টিস্যু। ঠিক আছে? আচ্ছা, তোমরা এর আগের অধ্যায়টাতে আরো একটা বিষয় পড়ছো না? সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানে কি বলতো? ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তো ধরে নাও যে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, এখানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো এই ভাস্কুলার বান্ডলকে ঘিরেই যে কোষগুলা থাকে, এই ভাস্কুলার বান্ডলকে ঘিরে কিছু স্পেশাল টাইপের কোষ থাকে। ঠিক আছে, এই স্পেশাল টাইপের কোষগুলাকে বলা হয়, কি বলা হয় বলতো? এই ভাস্কুলার বান্ডলকে ঘিরে যে স্পেশাল টাইপের কোষগুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে বান্ডল শীট টিস্যু। এগুলো কি ভাই? এগুলো হচ্ছে বান্ডল শীট টিস্যু। বান্ডল শীট টিস্যু। ঠিক আছে, তাহলে মেসোফিল টিস্যু আর বান্ডল শীট টিস্যু বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে মেসোফিল টিস্যু। আর বান্ডল শীট টিস্যু কোথায় থাকে? ভাস্কুলার বান্ডলকে ঘিরে থাকে। C4 উদ্ভিদে আরো এক ধরনের গঠন দেখা যায়। এই যে বান্ডল শীট টিস্যু আছে না, বান্ডল শীট টিস্যুকে ঘিরে অরীয়ভাবে কিছু মেসোফিল টিস্যু আবার সজ্জিত থাকে। তাহলে এগুলো তো বান্ডল শীট টিস্যু, এই বান্ডল শীট টিস্যুকে ঘিরে আবার কিছু মেসোফিল টিস্যু অরীয়ভাবে সজ্জিত থাকে। তাহলে এর উপরে কিছু মেসোফিল টিস্যু থাকে। ঠিক আছে, এইভাবে থাকে। তো অরীয়ভাবে এই যে মেসোফিল টিস্যু যে সজ্জিত আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্র্যানস অ্যানাটমি। আমি তোমাদেরকে যদি একটু চিত্র দেখাই, তাইলে মনে হয় ভালো বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমি যদি চিত্রটা দেখাই, দেখো ভাইয়া, এই যে এটা হচ্ছে C3 প্ল্যান্ট, এটা হচ্ছে C4 প্ল্যান্ট। সো C3 প্ল্যান্টে এগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে আছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন এই যে মাঝখানের এই অঞ্চলটা, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ভিন লেখা আছে, ভিন বলতে ওই ভাস্কুলার বান্ডলটাকে বোঝানো হচ্ছে। এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। এখন এই ভাস্কুলার বান্ডলকে ঘিরে যে কোষগুলো থাকবে সেটা হচ্ছে বান্ডল শীথ। নামটা শুনলে বোঝা যায়। দেখো, ভাস্কুলার বান্ডল তো এর ভেতরের নাম, বান্ডল শীথ। শীথ মানে কি? আবরণ। তাহলে ভাস্কুলার বান্ডলকে ঘিরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে বান্ডল শীথ। তাহলে ওগুলো হচ্ছে একটা কোষ। তাহলে এগুলো হচ্ছে বান্ডল শীথ। এই যে এগুলো হচ্ছে বান্ডল শীথ। ওকে, এই যে এগুলো হচ্ছে ভাইয়া
বান্ডল শীট। আচ্ছা, তাহলে এই বান্ডল শীটকে ঘিরে সেরকম কোনো সজ্জা কিন্তু নাই, আসলে মেসোফিল টিস্যুর কোনো সজ্জা নেই। কিন্তু তুমি যদি এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এখানে মাঝখানে আছে ভাস্কুলার বান্ডল, তাকে ঘিরে তো বান্ডল শীট থাকবেই, তাকে ঘিরে আবার মেসোফিল টিস্যুর দেখো একটা সজ্জা আছে, এবং সেই সজ্জাটা হচ্ছে অরীয়ভাবে সজ্জা, একদম খুব সুন্দর মতো। দেখো এই যে সুন্দর মতো যে সজ্জাটা, এটাকে বলা হচ্ছে অরীয় সজ্জা। এবং এই ধরনের ঘটনা যদি হচ্ছে বান্ডল শীটকে ঘিরে মেসোফিল টিস্যুর অরীয়ভাবে যে সজ্জা, এটাকে বলা হচ্ছে ক্র্যান্স অ্যানাটমি। এই জিনিসটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটাকে বলা হচ্ছে ক্র্যান্স অ্যানাটমি। রাইট? কেন ক্র্যান্স অ্যানাটমি? কেন ক্র্যান্স অ্যানাটমি থাকা লাগবে C4 উদ্ভিদে? কেন থাকে? কারণ C4 উদ্ভিদ এগুলো হচ্ছে উচ্চ তাপমাত্রার উদ্ভিদ। যে এলাকাগুলোতে উচ্চ তাপমাত্রা থাকে সেই এলাকাগুলোতেও এই C4 উদ্ভিদ ভালো মতোই তার চক্রটা চালাইতে পারে, ঠিক আছে, বা কার্বন বিজারণ করতে পারে। সো ক্র্যান্স অ্যানাটমি থাকার উদ্দেশ্যটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য এই ক্র্যান্স অ্যানাটমি থাকে। তাহলে এটা কেন ভাইয়া? এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য, এই ক্র্যান্স অ্যানাটমিটা দরকার, ঠিক আছে। তাহলে এ হচ্ছে মেসোফিল টিস্যু আর বান্ডল শীটকে ঘিরে থাকলে সেটা হচ্ছে বান্ডল কি বলে, এই যে ভাস্কুলার বান্ডলকে ঘিরে থাকলে সেটা হচ্ছে বান্ডল শীট টিস্যু। এখন মেসোফিল টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে মেসোফিল টিস্যুতে গ্রানা আছে। তাহলে এটা হচ্ছে গ্রানাযুক্ত ক্লোরোপ্লাস্ট আছে এখানে, ঠিক আছে। সো এখানে ক্লোরোপ্লাস্টটা কেমন বলো তো? গ্রানাযুক্ত ক্লোরোপ্লাস্ট ধারণ করে, ক্লোরোপ্লাস্ট। আর বান্ডল শীট এর বৈশিষ্ট্য হচ্ছে এইখানে ক্লোরোপ্লাস্ট আছে কিন্তু ক্লোরোপ্লাস্টে কোনো গ্রানা নাই। তাহলে এটা হচ্ছে গ্রানাবিহীন। এটা কি ভাইয়া? এটা হচ্ছে গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট থাকে এই জায়গাতে। আশা করি বুঝাইতে পেরেছি। আচ্ছা, এখন এই C4 চক্র এখানে বান্ডল শীতেও বিক্রিয়াগুলো ঘটবে, মেসোফিল টিস্যুতে বিক্রিয়াগুলো ঘটবে, কিন্তু C3তে কি ছিল? অনলি মেসোফিল টিস্যুতে ছিল, তাই না? তাহলে কিভাবে ঘটে বিক্রিয়াগুলো সেটা আমি একটু দেখাই। তাহলে নতুন একটা পেজ নিয়ে নিই। এখন আমার বান্ডল শীট, মেসোফিল টিস্যু দুইটাই আমার আঁকাইতে হবে। বান্ডল শীট এন্ড মেসোফিল টিস্যু দুইটাই লাগবে। তাহলে ধরে নাও এখানে দুই ধরনের কোষ আমি আঁকাইলাম, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীট কোষ। তাহলে এটা হচ্ছে মেসোফিল কোষ বা মেসোফিল টিস্যু, এটা হচ্ছে মেসোফিল, আর এই পাশেরটা হচ্ছে বান্ডল শীট কোষ, বান্ডল শীট। তো মেসোফিল আর বান্ডল শীট এই দুটা কোষ যেহেতু পাশাপাশি আছে, তার মানে কি এই দুটার মধ্যে যাতায়াতের, একটা কোষ থেকে আরেকটা কোষে যাতায়াতের জন্য নিশ্চয়ই একটা রাস্তা থাকে। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে প্লাজমোডেসমাটা থাকে। তাহলে এই দুটা কোষের মাঝখানে কি থাকবে ভাইয়া বলতো? এই দুটা কোষের মাঝখানে একটা করে ফাঁকা জায়গা থাকবে যে দিক দিয়ে কোনো কোষীয় বস্তু স্থানান্তরিত হইতে পারবে। তাহলে এই ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা, রাইট? আচ্ছা, এখন এই যে মেসোফিল টিস্যু থেকে এই বিক্রিয়াটা শুরু হবে। মেসোফিল টিস্যুতে একটা যৌগ থাকে যার নাম হচ্ছে পিপা। দেখো তো এই যৌগটার নাম কি শোনা শোনা লাগে? পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কোথাও কি শুনছো? কোথায় শুনছো? ওই যে গ্লাইকোলাইসিসে শুনছো। এই যে পিপা নামটা শুনছো না? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পিপা। তাহলে এই যৌগটা কোথায় আছে বলতো? পাতার ভেতরে এখন আছে। পাতার ভেতরে এই পিপাটা আছে। এই পিপা কত কার্বন বিশিষ্ট? পা যদি 3 কার্বন বিশিষ্ট হয়, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড এতে 3 কার্বন বিশিষ্ট, তাহলে পিপা এটাও 3 কার্বন বিশিষ্টই। তাহলে এই যৌগটা কি ভাইয়া? এই যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এই পিপার সাথে এখন একটা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হবে। উদ্ভিদ তো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? সো এখানে কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হইলে এই যৌগটা
এই যৌগটার নাম হচ্ছে ওয়া। তাহলে পিপার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি হইলো? ওয়া। তাহলে ওয়া কয় কার্বন বিশিষ্ট? এটা 3 ছিল, এখানে আরেকটা কার্বন আসলো, তাহলে ওয়া হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, রাইট? ওয়া হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। ওয়া থেকে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম হচ্ছে মা। মা মানে কি একটু পরে বলি। এই মাটা এবার বান্ডল শীত কোষে চলে যাবে। তাহলে মাটা কোথায় চলে আসলো? বান্ডল শীত কোষে চলে আসলো। এই মাটা এবার পরিণত হবে কিসে বলতো? আবারও পাতে পরিণত হবে। পা, এই যৌগটাও তোমার সাথে পরিচিত, তুমি দেখেছো। তো পা থেকে এবার এই পাটা এবার কোথায় চলে আসবে বলতো? মেসোফিলে চলে আসবে। তাহলে এই যে পাটা এখানে চলে আসলো এবং পা থেকে আবার লাস্টে গিয়ে তৈরি হচ্ছে পিপা। পা থেকে আবার কি তৈরি হচ্ছে? পিপা। তাহলে এই হচ্ছে পুরা চক্রটা শেষ। C4 চক্র সবচেয়ে সোজা। এই পুরা বইয়ের যত চক্র আছে সবচেয়ে সোজা চক্র হচ্ছে C4 চক্র। তাহলে ঘটনাটা কি হচ্ছে? পিপা। পিপার পরে ওয়া, আমার সাথে বলো, পিপা, তারপর হচ্ছে ওয়া। এবার একটা বিষয় চিন্তা করো, কিছু লুতুপুতু ফ্যামিলির ছেলেমেয়েরা আছে না, যারা হচ্ছে তার বাবাকে বাবা না বলে বা আব্বু না বলে, আমরা কি বলি? আব্বু বলি, বাবা বলি। তো তারা বলে পাপ্পা, এভাবে বলে না? এবার মাকে কি বলে? মাম্মি বা মাম্মা, এভাবে বলে না? তো এরকম একটা লুতুপুতু ঘরের সন্তান হচ্ছে যে ওয়া, সে তার মাকে কি বলে জানো? মাকে মা না বলে তাকে মাম্মা বা মাম্মি। ঠিক আছে? তাহলে পিপা, তারপরে ওয়া, ওয়ার পরে মাম্মা, তারপরে দেখো পাপ্পা, তারপরে আবার পিপা। তাহলে পিপা, ওয়া, মাম্মা, পাপা, তারপরে আবার পিপা। ওকে? তো ঘটনা যেটা ঘটলো এবার একটু ভালো করে বোঝো। পিপা এটা 3 কার্বন ছিল, এর সাথে আরেকটা কার্বন যুক্ত হয়ে 4 কার্বন হইল। এবার এই অক্সালো এসিটিক অ্যাসিড থেকে এই যে মা যে তৈরি হচ্ছে, মাটাও 4 কার্বন বিশিষ্ট। মাটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 4 কার্বন। তাহলে এই মাটা কোথায় চলে আসলো? এই জায়গাটাতে চলে আসলো, তাহলে এটাও 4 কার্বন। কিন্তু মা থেকে যখন পা তৈরি হচ্ছে, আমরা জানি পা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এটা আমরা গ্লাইকোলাইসিসে দেখেছি। তার মানে কি হয়েছে বলতো? এখানে যে ঘটনাটা ঘটছে, এই জায়গাটা থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। এখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে তো একা একা থাকবে না, সে কারোর সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? RUBPর সাথে যুক্ত হবে। তাহলে দেখো তো এই জিনিসটা আবার চেনা চেনা লাগে কিনা? কার্বন ডাই অক্সাইড RUBPর সাথে যুক্ত হলে কি ঘটনা ঘটে? C3 চক্রে নিশ্চয়ই দেখেছো যে যদি কার্বন ডাই অক্সাইড RUBPর সাথে যুক্ত হয়, সেটা কিন্তু অস্থায়ী কিটো অ্যাসিড হয়ে যে পুরা জিনিসটা ঘটায়। তার মানে কি? এটা হচ্ছে একটা C3 চক্র, রাইট? তাহলে C4 চক্রে যখন এই কার্বন ডাই অক্সাইডটা আবারও RUBPর সাথে যুক্ত হচ্ছে, তখন এখানে কিন্তু আলটিমেটলি আবার C3 চক্রটাই ঘটে। তাহলে এটা হচ্ছে C3 চক্র এখানে ঘটাইলো। ঠিক আছে? তাহলে এই যে পা, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এখানে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আবারও C3 চক্রটাই ঘটতেছে এখানে, এবং পাটাই পাশে চলে আসে, এটা হচ্ছে 3 কার্বন, শেষে গিয়ে আবারও তৈরি হচ্ছে পিপা। তাহলে এই হচ্ছে পুরা C4 চক্র। এই হচ্ছে পুরা C4 চক্র। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে একটা বিষয় চিন্তা করে বলো তো ভাইয়া, C4 চক্র নামটা হচ্ছে C4 চক্র, কিন্তু সেখানে C3 চক্রটাও ঘটতেছে না? ঘটতেছে। তাহলে C4 চক্রে C3 এবং C4 চক্র একসাথে ঘটে। এবং যদি বলা হয় যে কার উৎপাদন ক্ষমতা বেশি, বুঝতেই পারতেছে এখানে C4ও ঘটতেছে, C3ও ঘটতেছে, তাহলে উৎপাদন ক্ষমতা কার বেশি হবে? অবশ্যই C4 এর উৎপাদন ক্ষমতা বেশি। সব কিছু C4 এর বেশি বেশি, সব কিছু। ঠিক আছে? সব ভালো গুণ হচ্ছে C4 এর। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করি কেন চক্রটার নাম C4, কেন চক্রটার নাম C4, এর কারণ হচ্ছে চক্রটা কোথা থেকে শুরু হচ্ছে? পিপা থেকে। তাহলে পিপা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এ কারণে একে বলা হয় কার্বন ডাই অক্সাইডের গ্রহিতা। কি বলা হয়? একে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর গ্রহিতা। গ্রহিতা, রাইট? এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যে নতুন যৌগটা তৈরি হইলো, এটা হচ্ছে প্রথম পদার্থ, এবং এটা যেহেতু স্থায়ী, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। স্থায়ী পদার্থ। এবং প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট বলো তো? 4 কার্বন বিশিষ্ট। এই কারণে চক্রটার নাম C4।
প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই C4। যদি এটা 5 কার্বন হতো তাহলে বলতাম C5। তাহলে এবার চিন্তা করে বলতো C3 চক্র, কেন C3 নামটা? কারণ প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট। তোমাকে যদি আমি দেখাই ভাইয়া, এখানে দেখো, এখানে 3PG অ্যাসিড, এটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। কারণ কি, এর আগে যেটা আছে সেটা তো অস্থায়ী, স্থায়ী না। স্থায়ী কোনটা? 3PG অ্যাসিড। তাহলে এটাকে বলা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। স্থায়ী পদার্থ পদার্থ এই প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন, তাই এই চক্রটার নাম হচ্ছে C3, রাইট? ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। আচ্ছা, এখন C4 এর আরেকটা অপর নাম আমরা দেখছি না, যে C4 এর আরেকটা অপর নাম হচ্ছে, এটাকে বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। কেন ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র? কারণ এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে 2টা কার্বক্সিলিক মূলক থাকে, এই কারণে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটা আমরা আগেই পড়ছি। তাহলে C4 চক্রটা শেষ হইল। প্ল্যান্ট অ্যানাটমি বুঝলাম। C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা কি? C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা এখানে একবার একটু রিডিং দিও। এখানে কি বলা হচ্ছে? C4 উদ্ভিদে আলোক শোষণ প্রায় অনুপস্থিত আছে। আলোক শোষণ কি সেটাও পড়বো। এবার আসো যে এই জিনিসটা মেইন, ঠিক আছে? এইখানে যে কথাগুলো লেখা আছে সেটা এখানে একবারে লেখা আছে, এখানে একবারে লেখা আছে, ঠিক আছে? আলোক শোষণও ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এটা তাহলে পড়ো, কেলভিন চক্র আর হ্যাচো-স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্যটা। তাহলে কেলভিন চক্র, এটার অপর নাম কি বলতে পারি আমরা? C3 চক্র বলতে পারি। হ্যাচো-স্ল্যাক চক্র, এটাকে আমরা বলতে পারি C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, রাইট? এবার আসো কি বলা আছে, এই কেলভিন চক্রটা কোথায় ঘটে? অনলি মেসোফিল কোষে। আমরা সবকিছু পড়ে ফেলছি, জাস্ট একবার পড়ো তাইলেই হবে। আর এটা কোথায় ঘটে? মেসোফিল ও বান্ডলশীত কোষে ঘটে। এখানে ফটো রেসপিরেশন ঘটে আর ওইখানে ঘটে না। ফটো রেসপিরেশন কি? এরপরের টপিকটাই হচ্ছে ফটো রেসপিরেশন, তখন বুঝবা। তাহলে জাস্ট মনে রাখো, C3 চক্রে এটা যেহেতু খারাপ, ফটো রেসপিরেশন এটা খারাপ জিনিস, এটা ঘটে আর ওইখানে ঘটে না। এখানে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা কে? RUBP, প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা। আর ওইখানে কে? একটু আগে দেখাই দিলাম, পিপা হচ্ছে প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য এনজাইম লাগবে। তাহলে ওইখানে C3-তে যে এনজাইম সেটার নাম কি ছিল? রুবিস্কো। আর এইখানে যে এনজাইমটা সেটার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেজ। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত করব পিপার সাথে, এখানে তো একটা এনজাইম দেওয়া লাগবে। তাহলে এনজাইমটার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেজ। তাহলে রুবিস্কো এনজাইম সম্পর্কে তো জানি, আর এটাও আমরা এখনই জেনে নিলাম, সেটা হচ্ছে পেপ কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। ওকে, আচ্ছা, প্রথম স্থায়ী পদার্থ কোনটা সেটাও আমরা জানি, 3PG অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে প্রথম স্থায়ী পদার্থকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট। কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা এখানে হচ্ছে কম দক্ষতা, ওইখানে উচ্চ দক্ষতা, ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা এখানে মধ্যম, ওখানে উচ্চ। হ্যাঁ, আমি তো জানি যে এইগুলো হচ্ছে সব বেশি বেশি ভালো বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্টের ধরন কেমন? এখানে ক্লোরোপ্লাস্ট একই রকম, আর এখানে 2 রকম। বান্ডলশীত ক্লোরোপ্লাস্টে উন্নত গ্রানাম থাকে না, মেসোফিলে গ্রানাম থাকে, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট 2 রকম, একটা হচ্ছে গ্রানাবিহীন বান্ডলশীত ক্লোরোপ্লাস্ট আর গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট। এটাও আগে জেনেছি আমরা। এরপর দেখো আদর্শ তাপমাত্রা কত, এভাবে পড়ো, 1, 2, 3, 4, 0, 5, 0, 5। তাহলে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? দেখো C3 চক্র, এটা যেহেতু খারাপ চক্র, এর হচ্ছে বেশি মানে এর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি লাগে, অনেক বেশি না হলে সে চলতে পারে না, ঠুস করে পড়ে যায়, ঠিক আছে? আর ওটা হচ্ছে C4 চক্র, ও যেহেতু ভালো, ওর কাছে কার্বন ডাইঅক্সাইড কম থাকলেও কোনো প্যারা নাই, ও ইচ্ছা মতো খাবার তৈরি করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে C3 চক্র একে একটু বেশি বেশি দিতে হবে, না দিলে সে আসলে খাবার তৈরি করতে পারবে না। ও হচ্ছে কম পাইলে সেটা দিয়ে খাবার তৈরি করতে পারবে ঠিকঠাক মতো। তাহলে এখানে প্রতি মিলিয়নে কমপক্ষে কত ppm কার্বন ডাইঅক্সাইড থাকা লাগে? 50 ppm। আর এখানে 0.1 থেকে এখানে 0.1
1 থেকে 10 ppm 10 ppm ওকে। তাহলে প্রতি মিলিয়নে কমপক্ষে 0.1 থেকে 10 ppm কার্বন ডাইঅক্সাইড থাকলেও চলে।